নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে চলে এসেছি শান্ত, নিরিবিলি, আধ্যাত্মিক পরিবেশ ঘেরা এক আশ্রমে, রামকৃষ্ণ সারদা আশ্রম। এই আশ্রমের পরিবেশটা এতটাই সুন্দর, এখানে একবার আসলে আপনার আর ফিরতে ইচ্ছা করবে না। অপূর্ব সুন্দর জায়গা, খুব শান্ত, খুব শান্তি বিরাজ করছে এই আশ্রমে। তো বন্ধুরা, কোথায় এই শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম, আপনারা এসে কিভাবে পৌঁছাবেন, এখানে ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, থাকার কি ব্যবস্থা আছে, এই সকল তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের আমার গন্তব্যস্থল শান্তিপুর। আমার আজকের ট্রেন জার্নিটা শুরু করলাম কল্যাণী জংশন স্টেশন থেকে। কল্যাণী জংশন স্টেশন থেকে আমি উঠে পড়েছি শিয়ালদহ শান্তিপুর লোকালে। ঐতিহ্যের ঐক্যপীঠ শান্তিপুর। শান্তিপুরে রয়েছে বহু দর্শনীয় স্থান, আর শান্তিপুরের রাজযাত্রা তো বিশ্ববিখ্যাত। শান্তিপুরের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও রয়েছে এই চ্যানেলে। আমি প্রতিটা ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। কথা বলতে বলতে চলে আসলাম শান্তিপুর স্টেশনে। শান্তিপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে চলে আসলাম। বাইরে বেরোলেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। বাঁ দিকেও রয়েছে, ডান দিকেও রয়েছে। আমি যাব এই ডান দিকের টোটো স্ট্যান্ডে। এইখান থেকে আজকে আপনাদের নিয়ে যাব শান্তিপুরের বাগাছড়া অঞ্চলে অবস্থিত রামকৃষ্ণ সারদা আশ্রমে। স্টেশনের সামনে থেকে টোটোয় করে বাগাছড়া রামকৃষ্ণ সারদা আশ্রম পর্যন্ত যেতে সময় লাগবে 15 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। চলে এসেছি আশ্রমের একদম সামনে, রাস্তার ধারেই একদম আশ্রমটা। এই হচ্ছে মেন রোড, আর এই হচ্ছে আশ্রমের প্রবেশদ্বার। প্রবেশদ্বারের সামনেই দেখুন একটা বোর্ডে লেখা রয়েছে বাগাছড়া রামকৃষ্ণ সারদা আশ্রম। আর সামনে যে কমলা কালারের গেটটা দেখছেন, এটা গুরু পূর্ণিমা উপলক্ষে করা হয়েছিল। চলুন এইবারে আশ্রমে প্রবেশ করা যাক। আশ্রমের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই রয়েছে আশ্রম প্রাঙ্গণ, আর আশ্রম প্রাঙ্গণে প্রচুর গাছ রয়েছে, বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। দেখুন, প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ডান দিকেই আপনারা দেখতে পাবেন একটা ছোট্ট বাগান। সোজাসুজি রয়েছে আশ্রমের মূল মন্দির, আর বাঁ দিকে রয়েছে একটা বিল্ডিং, আর মূল প্রবেশদ্বারের ঠিক বাঁ দিকেই রয়েছে এই একটি বুক স্টল। আর আশ্রম প্রাঙ্গণের ঠিক মাঝখানেই দেখুন এখানে একটা গাছ রয়েছে, আর এই গাছের ফুলের গন্ধে একদম আশ্রম প্রাঙ্গণ মাতোয়ারা হয়ে রয়েছে। এত সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এটা কি গাছ বলুন তো? এটা হচ্ছে স্বর্ণচাপা গাছ। গাছটায় দেখুন প্রচুর ফুল ফুটেছে। এই একটা সামনেই দেখতে পাচ্ছেন ফুল রয়েছে, তবে এটা একটু শুকিয়ে গেছে। এরকম প্রচুর ফুল রয়েছে, আর নিচেও অনেক ফুল পড়ে রয়েছে। দাঁড়ান, আর একটা ফুল দেখাই আপনাদের। এই যে দেখুন, এই ফুলটা একদম টাটকা, এত মিষ্টি গন্ধ বেরোচ্ছে, একদম মনটা জুড়িয়ে যাচ্ছে। কি সুন্দর গন্ধ, আর ফুলগুলো দেখতেও সুন্দর। এই যে বাগানটা, ছোট্ট বাগান, কিন্তু এখানে অনেক রকমের ফুলের গাছ রয়েছে। প্রচুর গোলাপ ফুলের গাছ রয়েছে, জবা ফুলের গাছ রয়েছে। গোলাপ ফুলের গাছটা বেশি, দেখুন বিভিন্ন রঙের গোলাপ রয়েছে। জবা ফুলও রয়েছে বিভিন্ন রকমের, এছাড়াও গাঁদা, জুঁই, টগর, বেল, গন্ধরাজ, রজনীগন্ধা, শিউলি, এরকম বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। এই হচ্ছে আশ্রমের মূল মন্দির। তবে মন্দিরটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে সামনে যেহেতু বাঁশ টাঙানো রয়েছে। কিছুদিন আগেই গুরু পূর্ণিমা উপলক্ষে এই আশ্রমে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের জন্যই প্যান্ডেল করা হয়েছিল, আর সেই প্যান্ডেলের বাঁশগুলো এখনও পর্যন্ত খোলা হয়নি। সেই কারণে মন্দিরটা দেখতে একটু অসুবিধা হচ্ছে। চলুন এইবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক।
নদিয়া জেলার শান্তিপুরে বাগাছড়া গ্রামে অবস্থিত এই রামকৃষ্ণ সারদা আশ্রমটি অতি পবিত্র ও আধ্যাত্মিক একটি স্থান। এই স্থানটি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রাক্তন সভাপতি স্বামী মাধবানন্দজি মহারাজ এবং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দজি মহারাজের জন্মভূমি হিসাবে বিশেষ ঐতিহাসিক ও আধ্যাত্মিক গৌরব বহন করে। এই পুণ্যভূমিতেই জন্মগ্রহণ করেছিলেন স্বামী মাধবানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের নবম সভাপতি ছিলেন। প্রবেশ করলাম মূল মন্দিরের ভেতরে। মূল যে মন্দিরের গর্ভগৃহের সামনেই দেখুন রয়েছে এই বিশাল বড় নাট মন্দির। নাট মন্দিরের ছাদে দেখুন সুন্দর সব ডিজাইন করা রয়েছে, আর অনেকগুলো ফ্যান লাগানো রয়েছে যাতে ভক্তদের গরমে কোনো কষ্ট না হয়। মূল মন্দিরটা দেখুন, অনেকটা দেখতে দুর্গা মন্দিরের মতন লাগছে না? সত্যি এটা কিন্তু একসময় দুর্গা মণ্ডপ ছিল। এই আশ্রমের এক মহারাজের কাছ থেকে জানতে পারলাম একসময় স্বামী মাধবানন্দজি মহারাজদের দুর্গা দালান ছিল এইটি। সেই দুর্গা দালানই বর্তমানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরে পরিণত হয়েছে। গর্ভগৃহের সামনেই রয়েছে ছোট্ট এক টুকরো দালান, আর এই দালানের ওপরের দিকের দেওয়ালে দেখুন এখানে রাখা রয়েছে বিভিন্ন মহাপুরুষদের চিত্রপট, আর রয়েছে দক্ষিণেশ্বর ও বেলুড় মঠের মন্দিরের চিত্র। এই দিকেও দেখুন মহাপুরুষদের ছবি রাখা রয়েছে। মন্দিরের মূল গর্ভগৃহে সুসজ্জিত কাঠের সিংহাসনে বিরাজ করছেন ঠাকুর, মা ও স্বামীজি। মাঝখানেই রয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাঁদিকে রয়েছেন মা সারদা দেবী, আর ডান দিকে রয়েছেন স্বামী বিবেকানন্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই আশ্রম থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্য পরিচালনা করা হয়। এর মধ্যে এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষদের মধ্যে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ এবং গ্রীষ্মকালের জলছত্র পরিচালনা উল্লেখযোগ্য। গর্ভগৃহে দেখুন এক মহারাজ এখন ঠাকুরের সেবায় ব্যস্ত। সামনেই রয়েছে একটি শিবলিঙ্গ। মহারাজ এখন শিবের আরাধনা করছেন। এই আশ্রমে কিন্তু প্রতি বছর দুর্গাপুজো হয় এবং কুমারী পুজো হয়। এছাড়াও ঠাকুর, মা, স্বামীজির জন্মতিথি এবং তিরোধান দিবস উদযাপন করা হয়। এই রকম বিভিন্ন ধরনের অনুষ্ঠান সারা বছরই এই আশ্রমে হয়ে থাকে। যে কোনো অনুষ্ঠানের সময় কিন্তু এই আশ্রমে হাজার হাজার ভক্ত সমাগম হয়। সেই সময় ভক্তদের জন্য প্রসাদেরও ব্যবস্থা থাকে। এছাড়াও এই আশ্রমে কিন্তু ভক্তদের জন্য নিত্যদিনেরও প্রসাদের ব্যবস্থা থাকে। আচ্ছা বন্ধুরা, আমরা এই শ্রীরামকৃষ্ণ আশ্রমে এসে এখানকার এক মহারাজকে পেয়ে গেছি। মহারাজের কাছ থেকে আমরা এই আশ্রমের ছোট্ট একটা ইতিহাস শুনে নেব যে এখানে কিভাবে হলো এই আশ্রম। নমস্কার মহারাজ, আপনার নামটা একটু বলুন। স্বামী নিত্যানন্দ। আচ্ছা মহারাজ, আমরা যে এই আশ্রমে এসেছি এখানকার একটা শুনেছি ইতিহাস আছে, সেটা যদি একটু বলেন দর্শকদের। এটা বেলুড় মঠের নবম প্রেসিডেন্ট ছিল মাধবানন্দ। ওনারা দু ভাই, মাধবানন্দ দু ভাই, দয়ানন্দ। দয়ানন্দ কলকাতা সেবা প্রতিষ্ঠান তৈরি করেছে। আচ্ছা। আর ইনি বেলুড় মঠের নবম প্রেসিডেন্ট ছিল। এনারা দু ভাই সাধু হয়েছে। এনাদের এইটাই জন্মস্থান। আচ্ছা, ওনারা এইখানেই থাকতেন। আচ্ছা। আর এই যে আমরা মন্দিরটায় দাঁড়িয়ে আছি, এই মন্দিরটা শুনছিলাম কি বলছিলেন দুর্গা মণ্ডপ ছিল না? দুর্গা মণ্ডপ ছিল। আচ্ছা। এখন ঠাকুরমা স্বামীজির মূর্তি বসানো হয়েছে। আচ্ছা। আর প্রত্যেক বছর দুর্গা পুজো হচ্ছে এখানে, কুমারী পুজো হচ্ছে। আচ্ছা। এখানে কী কী উৎসব হয় এই আশ্রমে? গুরু পূর্ণিমা, ঠাকুরমা, স্বামীজি, দুর্গা পুজো। আচ্ছা। আর এছাড়া এই চারটে অনুষ্ঠান হয়। দুর্গা পুজো হচ্ছে, ঠাকুরমা, স্বামীজি তিনটে হয়ে গেল, গুরু পূর্ণিমা চারটে, দুর্গা পুজো নিয়ে পাঁচটা অনুষ্ঠান প্রত্যেক বছর হয়। পুজোর সময় সবাইকে প্রসাদ দেওয়া হয়। সপ্তমী, অষ্টমী, নবমী 2000-3000 লোক প্রসাদ পেয়ে যায়। আচ্ছা। আচ্ছা, আমি শুনেছিলাম আপনারা অনেক সেবামূলক কাজ করেন, সেগুলো কেমন, কীরকম? ওটা পুজোর সময় সবাইকে কাপড় দেওয়া হয়, ধুতি দেওয়া হয়, আর
শাড়ি দেওয়া হয়, আচ্ছা জামা কাপড় দেওয়া হয় বাচ্চাদের, আর শীতের জন্য কম্বল দেওয়া হয়, 1,500-2,000 লোককে কম্বল দেওয়া হয় প্রত্যেক বছর। আচ্ছা। আর এখানে কি কোনো দাতব্য চিকিৎসালয় এগুলো? দাতব্য চোখ ফ্রিতে দেখানো হয়, আচ্ছা। দাতব্য চিকিৎসা হয়, অপারেশন পর্যন্ত ফ্রিতে করা হয়। আচ্ছা, সেটা চোখটা কবে দেখানো হয়? প্রত্যেক সোমবারে ডাক্তার বসে এখানে 3টে থেকে 4টে। আচ্ছা, দুপুর 3টে থেকে 4টে। আচ্ছা আচ্ছা, সেটার জন্য কেউ যদি দেখাতে চান ডাক্তার, তাহলে কিভাবে যোগাযোগ করতে হবে? আসলেই হবে, কোনো যোগাযোগ করতে হয় আচ্ছা, এখানে এসেই করতে হবে। টিকিটের ব্যবস্থা আছে? না, কোনো না, উনি গেলেই নাম লেখাতে হবে? আচ্ছা আর শুক্রবার করে হোমিওপ্যাথি ডাক্তার বসে আচ্ছা। প্রত্যেক শুক্রবার 4টে থেকে 5টা 6টা পর্যন্ত থাকে। আচ্ছা আচ্ছা। আর এখানে কি মানে ছাত্রদের রেখে পড়ানোর ব্যবস্থা এসব কিছু আছে? সেটা 2-1 জন থাকে, আচ্ছা সে পড়ছে। আর এমনি গেস্টের থাকার ঘর আছে, গেস্ট এলে ঘরে থাকবে, খাওয়া দাওয়া দেওয়া হয়। আচ্ছা, এখানে নিত্যদিন অন্নভোগের ব্যবস্থা আছে ভক্তদের জন্য? প্রতিদিন ভোগ ব্যবস্থা আছে, যদি আগের দিন বলে দিতে হয়। আচ্ছা, আগের থেকে জানিয়ে দিলে তাহলে ব্যবস্থা করে দেবেন। আর এমনি অনুষ্ঠানে যেই আসবে সবাই প্রসাদ পেয়ে যায়, তখন কোনো বলার দরকার থাকে না। আচ্ছা আচ্ছা, প্রসাদের মূল্যটা কত? মূল্য কিছু নেই, যার যা খুশি তা নেয়। আচ্ছা আচ্ছা। আর থাকার জন্য যে ব্যবস্থা থাকার আছে? জন্য ওটা আছে, এই খাওয়া দাওয়া সমস্ত কিছু দিয়ে একজনের 500 টাকা করে পার ডে। আচ্ছা, পার ডে একজনের থাকা খাওয়া দিয়ে 500 টাকা? দুবার খাওয়া দাওয়া দেবে, দুবার টিফিন দেবে, আচ্ছা সমস্ত কিছু। আচ্ছা, মানে 4 বেলা খাবার? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের সঙ্গে আগের থেকে যদি কেউ যোগাযোগ করতে চান, তার জন্য একটা যদি নাম্বার বলেন, ফোন নাম্বার। ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বারটা নিতে পারি, হ্যাঁ বলুন। 9432473741। আচ্ছা, ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। তো বন্ধুরা, মহারাজের কাছ থেকে আপনারা শুনলেন, এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে এবং প্রসাদেরও ব্যবস্থা আছে। অনেকে বলেন আমি কেন প্রসাদ নিই না, আমি কিছু কিছু জায়গায় প্রসাদ পাই, তবে সব জায়গায় প্রসাদ নেওয়া হয় না। কারণ হচ্ছে যে কোনো জায়গায় প্রসাদ নিতে গেলে আগের থেকে ফোন করে জানাতে হয়। তো যেই জায়গার ফোন নাম্বার আমি আগের থেকে পেয়ে যাই, ওনাদেরকে আমি ফোন করে জানিয়ে দিই আমি প্রসাদ নিতে চাই। অনেক জায়গার ফোন নাম্বার হয়তো জোগাড় করে উঠতে পারি না, সেই কারণে আর সেই সব জায়গায় প্রসাদ নেওয়া হয় না। যেমন আজকে যে আশ্রমে এসেছি, এখানে কিন্তু আমি প্রসাদ পাবো না, কারণ হচ্ছে আমি যেহেতু আগের থেকে ফোন করে জানিয়ে দিইনি, সেই কারণে। আচ্ছা, মূল মন্দিরের যে গর্ভগৃহের পাশেই দেখুন এইখানে রয়েছে ভোগঘর। ঠাকুরকে নিত্যদিন যে ভোগ নিবেদন করা হয়, সেই ভোগ কিন্তু এই ঘরেই প্রস্তুত করা হয়। আর ভক্তদের মধ্যে যে প্রসাদ বিতরণ করা হয়, সেই প্রসাদ তৈরির রন্ধনশালা কিন্তু আলাদা। আচ্ছা, এবারে মূল মন্দির থেকে বেরিয়ে আসলাম। মূল মন্দির থেকে বেরিয়ে এসেই এই যে একটি বিল্ডিং রয়েছে, আশ্রমের যে মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই বাঁদিকে যে বিল্ডিংটি দেখিয়েছিলাম, এইটি হচ্ছে সেই বিল্ডিংটি। এইটি হচ্ছে এই আশ্রমের সাধু নিবাস। আশ্রমের সকল সাধু এবং মহারাজেরা কিন্তু এখানেই থাকেন। আশ্রমের সকল সদস্য এবং আশ্রমে আগত সকল ভক্তদের জন্য যে রন্ধন করা হয়, সেই রন্ধনশালা কিন্তু এইখানেই রয়েছে। আর এইখানেই রয়েছে প্রসাদ কক্ষ। এই যে সামনেই দেখছেন টেবিল চেয়ার পাতা রয়েছে, এইখানে বসিয়েই ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। এই যে কক্ষটি দেখছেন, এইটি হচ্ছে আশ্রমের অফিস রুম। আর এই দিকে হচ্ছে আশ্রমের নিত্যদিনকার রন্ধনশালা। রন্ধনশালার সামনেই দেখুন আরও একটা কক্ষ রয়েছে, এটাও প্রসাদ কক্ষ। এখানেও দেখুন চেয়ার টেবিল পাতা রয়েছে। এই প্রসাদ কক্ষ পার করে গিয়েই এই হচ্ছে রন্ধনশালা। এই যে প্রসাদ কক্ষের পাশেই দেখুন এই দিকটায় জলের ব্যবস্থা রয়েছে। প্রসাদ গ্রহণের পর এইখানেই হাত মুখ ধোয়ার জন্য সুন্দর ব্যবস্থা করা রয়েছে। সাধুনিবাস, রন্ধনশালা, প্রসাদ কক্ষ দেখে বাইরে চলে আসলাম। মূল মন্দিরের পাশ দিয়েই দেখুন এইদিকে একটা রাস্তা চলে গেছে, এই দিকটাই হচ্ছে আশ্রমের গেস্ট হাউস। তো চলুন আমরা সেই গেস্ট হাউসটাও একবার দেখে আসি। এইখানটায় দেখছেন অনেকটা বড় খোলা জায়গা, কোনো অনুষ্ঠানের সময় কিন্তু এইখানটায় রান্না করা হয়। এই দিকটাতেও দেখুন প্রচুর গাছপালা রয়েছে, ফুলের গাছই সব।
আর এই দিকটাতেও দেখুন জলের ব্যবস্থা রয়েছে। এই যে এখানে লাইন দিয়ে অনেকগুলো কল রয়েছে। আর এইখানেও দেখুন কত ফুলের গাছ রয়েছে, পদ্ম ফুলের গাছ দেখুন, অনেক পদ্ম ফুলের গাছ রয়েছে। গেস্ট হাউসের ঠিক সামনেটাই এরকম বিভিন্ন ধরনের গাছ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে দেখুন। এই হচ্ছে গেস্ট হাউস। কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকে গাছপালায় ভর্তি আর শান্ত নিরিবিলি একদম পরিবেশ। দারুণ সুন্দর জায়গাটা। এটা একদম আশ্রমের মূল যে মন্দির, মন্দিরের ঠিক পেছন দিকটাতেই। একবারে পেছন দিক বলাটা ভুল, একটু পেছন দিক করে মন্দিরের ঠিক ডান দিকটায় রয়েছে এই গেস্ট হাউস। চলুন আমরা গেস্ট হাউসের একটা রুম একটু দেখে নিই। এই যে দেখুন রুমটা কিন্তু বেশ বড় আর খোলামেলা। দেখুন খাট চৌকি সব রয়েছে, একটা আলমারি কাম আলনা রয়েছে। আর রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সঙ্গে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। এই যে দেখছেন এইটা হচ্ছে বাথরুম। এই যে দেখুন বাথরুমটাও বেশ বড় সড়ো, বেসিন রয়েছে, আয়না রয়েছে, কল রয়েছে, কোমোটের ব্যবস্থা রয়েছে, গিজারও রয়েছে দেখুন। গেস্ট হাউস দেখে এবারে সামনে চলে এসেছি। আর মূল মন্দিরের ঠিক বাঁ দিকেও দেখুন, এই দিকেও একটা ছোট্ট বাগান রয়েছে। আর এইখানে দেখুন একটা পুরো বাড়ি রয়েছে। এই যে সেই বাড়িটা, বাড়িটার অবস্থা কিন্তু খুবই খারাপ, বাড়িটা একদম ভেঙে পড়ছে। বাড়িটা দেখে মনে হচ্ছে একটা ভুতুড়ে বাড়ি। মহারাজ বলছেন এই বাড়ির ভেতরে নাকি 8 থেকে 10খানা শেয়াল রয়েছে। আচ্ছা এই দিকেও দেখুন একটা গেট রয়েছে। আর এই গেট দিয়ে বেরিয়ে এই যে সামনেই যে জায়গাটা দেখছেন, এইটি হচ্ছে এই আশ্রমের যে সকল স্টাফেরা রয়েছে, যারা এই আশ্রমে কাজকর্ম করে, তাদের থাকার জায়গা। আর এইখানেই রয়েছে বড় শৌচালয়। এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা শৌচালয়ের ব্যবস্থা রয়েছে দেখুন। আর এই যে ঘরগুলো রয়েছে, এই ঘরগুলোতেই এই আশ্রমের কর্মচারীরা থাকে। এই যে এই সাইডের যে গেটটা দেখুন আশ্রমের, এই গেটটা এইরকম দেখুন, এই গেটটাও বেশ সুন্দর। আর এইখান থেকে এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা একটু এগিয়ে গেলেই এখানে একটা দারুণ জায়গা রয়েছে। চলুন আমরা সেই জায়গাটা একবার দেখে আসি। এই পুরো বাড়িটাকে দেখুন এই দিক থেকে কেমন লাগছে দেখতে। যে ভৌতিক সিনেমাগুলো হয়, সেই সিনেমায় যে পুরো বাড়িগুলো দেখায়, ভূতের বাড়িগুলো দেখায়, একদম সেই রকম লাগছে দেখতে। চলুন এইবারে সেই সুন্দর জায়গাটা আমরা দেখে আসি। এখানে এই যে আশেপাশে যত জায়গা দেখছেন, মহারাজ বললেন এই সমস্ত কিন্তু আশ্রমেরই জায়গা। এই যে বিশাল বড় আমবাগান দেখুন, এই আমবাগানটাও আশ্রমের। এই দিকটাতেও দেখুন একটা বাগান রয়েছে। আশ্রমের চারিদিকটা একদম সবুজে সবুজে ঘেরা। জায়গাটা এত সুন্দর, এত শান্ত, এত নিরিবিলি, মানে এখানে একবার আসলে সত্যি আর ফিরতে ইচ্ছা করবে না। দারুণ জায়গা, দারুণ। এবারে সামনের দৃশ্যটা একবার দেখুন, কি অপূর্ব লাগছে। এই যে দেখুন সামনেই বিশাল বড় একটা বিল রয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা। এখানে এসে মনটা একদম শান্তি হয়ে গেল। দারুণ লাগছে, দারুণ। এ যেন প্রকৃতির নিজে হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। এই জায়গাটার রূপ আমি যে কিভাবে বর্ণনা করব আমি নিজেও বুঝতে পারছি না। মানে এত ভালো লাগছে আমার এই জায়গাটা। ওই দূরে দেখুন একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই যে দেখুন। তবে ব্রিজটা কিন্তু মাঝখানটুকুনি রয়েছে, আর দুই সাইডে নেই। এই জায়গাটা এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই আমি দাঁড়িয়ে থাকি, ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে এখানে সময় কাটিয়ে দেওয়া যাবে। এত সুন্দর লাগছে জায়গাটা।
কিন্তু কিছু করার নেই, আমাকে তো বাড়ি ফিরতেই হবে। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।